আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। সো আপনারা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছেন, অর্থাৎ এসএসসি 27 ব্যাচ অর 28 ব্যাচ, যেহেতু 26 ব্যাচ ইতিমধ্যেই গণিত পরীক্ষা দিয়ে ফেলেছে, সো 27 ব্যাচের স্টুডেন্টদের জানার কথা যে সাধারণ গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা হচ্ছে ত্রিকোণমিতি, যেখান থেকে প্রতি বছর বোর্ডে প্রশ্ন তো এসেই থাকে। পাশাপাশি হচ্ছে যারা কলেজে অ্যাডমিশন টেস্ট দেবে, লাইক নটরডেম হোলি ক্রসের মতো কলেজে, তো পরীক্ষা দিতে গেলে ত্রিকোণমিতি থেকে মাস্ট বি প্রশ্ন এসেই থাকে। সো বুঝতেই পারতেছি এই অধ্যায়টা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়টা আমরা বেসিক থেকে একদম ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। প্রথম কথা, অধ্যায়টার নাম হচ্ছে ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। সো এই ত্রিকোণমিতি মানে কি? এই ট্রাইগোনোমেট্রিকে যদি আমরা ভাঙি, তাহলে এখানে ট্রাই বলে একটা শব্দাংশ পাবো, গোনো বলে একটা শব্দাংশ পাবো এবং মেট্রি বলে একটা শব্দাংশ পাবো। ট্রাই মানে হচ্ছে 3, মেট্রি মানে হচ্ছে পরিমাপ, আর এখানে গণ বলতে আমরা অ্যাঙ্গেলকে বুঝিয়েছি, অ্যাঙ্গেল বা কোণকে বুঝিয়েছি। তাহলে ট্রাইগোনোমেট্রি মানে কি? 3 কোণের পরিমাপ নিয়ে আমরা কথা বলবো, যেখানে অর্থাৎ গণিতের যে শাখায় ত্রিভুজের 3টি বাহু এবং 3টা কোণের সম্পর্ক নিয়ে কথা বলা হয় তাকে বলা হয় ত্রিকোণমিতি। আমরা ভাই এটা বুঝিনি, কিচ্ছু বুঝিনি, এখানে যা বলা হয়েছে কিছু বুঝতে হবে না, আমরা সংজ্ঞাটা বুঝতে বুঝতেই অধ্যায়টা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে প্রথম কথা, সংজ্ঞা অনুযায়ী ত্রিকোণমিতি বলতে কি বোঝায়? গণিতের এমন একটা শাখাকে বোঝায় যে শাখার মধ্যে কোনো একটা ত্রিভুজের 3টা কোণ এবং 3টা বাহুর মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে। এবার আসি, ত্রিভুজের কোণ বলছে, ত্রিভুজ তো অনেক প্রকারের হয়, তাই না? বাহুর ভেদে ত্রিভুজ হতে পারে সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আবার কোণের ভিত্তিতে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এখন আসি আমরা ত্রিকোণমিতিতে কোন ত্রিভুজটা নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা যখন ত্রিকোণমিতি নিয়ে কথা বলি তখন আমরা সাধারণত সমকোণী ত্রিভুজ নিয়ে ডিল করতে চাই। কোন ত্রিভুজ নিয়ে ডিল করতে চাই? সমকোণী ত্রিভুজ নিয়ে। এবার আসি, সমকোণী ত্রিভুজ জিনিসটা আসলে কি? সমকোণী ত্রিভুজ কাকে বলে? তো আমরা ছোটোবেলায় অনেক সংজ্ঞা শিখে আসছি যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আরও অনেকে অনেক রকমের সংজ্ঞা শিখেছিলাম, লাইক যে ত্রিভুজটা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে তাকে সমকোণী ত্রিভুজ বলে, আর অনেক কিছু হতে পারে। সো আমরা একটু সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো দেখে রাখি। যদি কোনো একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হতে চায় তাহলে তার একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, এবং বাকি যে দুইটা কোণ আছে, ধরলাম একটা এ কোণ আর একটা হচ্ছে বি কোণ, এই এ কোণ এবং বি কোণের যোগফল অবশ্যই অবশ্যই 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে? এর পিছনে কারণটা কি? আমরা ছোটবেলা থেকেই জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই যে তিনটা ত্রিভুজ, একটা ত্রিভুজের 3টা কোণ দেওয়া আছে আমাদেরকে, এ কোণ প্লাস বি কোণ প্লাস 90 ডিগ্রি, এই 3টা যোগ করলে কত হবার কথা? অবশ্যই 180 ডিগ্রি হবার কথা। কারণ কি? আমরা জানি যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। সো এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি এই মানটা অবশ্যই অবশ্যই হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, রাইট? সো এইখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি এই মানটা হবে 90 ডিগ্রি। আশা করি এতটুকু বুঝতে পারছি। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর যে দুইটা কোণ আছে সেই কোণ দুইটাকে যদি আমরা যোগ করি তখন তাদের যোগফলটা অবশ্যই 90 ডিগ্রি হবে। ত্রিকোণমিতি সম্পর্কে জানতে গেলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো সম্পর্কেও জানতে হবে। তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আছে মোট 6টা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি? 1 নম্বরে আছে হচ্ছে সাইন, দ্বিতীয়ত আছে কজ, তৃতীয়ত আছে সেক, চতুর্থত আছে ট্যান, পঞ্চম আছে কট, ষষ্ঠ আছে কোসেক। এই 6টা অনুপাত সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে পারি তাহলে ত্রিকোণমিতি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। এর বাইরে ত্রিকোণমিতিতে আর কিছুই নেই। আশা করি এতটুকু বুঝতে পারছি।
সো আমরা সাইন, আমরা কি বলছি ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে সাইন নিশ্চয়ই কোনো কিছুর একটা অনুপাত বোঝাবে। তো এই সাইনটা মূলত দুইটা বাহুর অনুপাত বোঝায়। শুধুমাত্র সাইন না, আমাদের ত্রিকোণমিতিতে যতগুলো অপারেটর আছে, যতগুলো ফাংশন আছে, অর্থাৎ এই 6টা ফাংশন আছে, এই 6টা ফাংশনই দুইটা করে বাহুর অনুপাত বোঝায়। তো কেমন ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত বোঝাবে? অবশ্যই সমকোণী ত্রিভুজের। সো এই জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরে নিচ্ছি। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে কোণটা দেখা যাচ্ছে, এই কোণটা দেখেই বুঝতে পারতেছি আমরা 90 ডিগ্রি। সো এই 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা আছে, আমরা সেই বাহুটাকে বলবো অতিভুজ, অতিভুজ বা হাইপোটেনাস। এখন আসি আমাদের ভূমি কোণটা আর লম্ব কোণটা। সো সাধারণ চিন্তাভাবনা হচ্ছে ভূমি মানে কি ভাই, মাটির দিকে যেটা থাকবে, নিচের দিকে যেটা থাকবে, তাহলে নিচের দিকে এইটা আছে, দ্যাট মিন্স এইটা ভূমি। আর উপরের দিকে এটা আছে, অর্থাৎ খাড়া যেহেতু এটা আছে, দেন এইটা অবশ্যই লম্ব হবে। এটা হচ্ছে জাস্ট আমাদের বেসিক চিন্তাভাবনা, রাইট? কিন্তু এটা একটা ভুল ধারণা। এখন আমরা প্রথমে শিখে আসব যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ তো হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা বা সবচেয়ে বড় বাহুটা, ভূমি কোণটা, লম্ব কোণটা। সো প্রথমে এটা শিখে আসি আমরা, একটু এদিকে আমরা শিখে নিই। প্রথম কথা, আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে। সো সমকোণটা তো আমরা চিনি, 90 ডিগ্রি যেটা থাকবে, তার বিপরীত বাহুটাকে আমরা বলবো হাইপোটেনাস। এখন আসি, বাকি দুইটা কোণ দেয়া আসে না, আমরা কি এখনও কোনো কোণকে অ্যাড্রেস করছি না? তো কোণের পরিচয় দিয়ে নিই, ধরে নিচ্ছি এটা এ কোণ। তো আমরা যখন একটা কোণ লিখে ফেলছি, এই কোণের সাপেক্ষে আমাদেরকে ভূমি আর লম্বকে খুঁজে বের করতে হবে। অতিভুজ, এই যে কোণটা অতিভুজের সাথে তো লেগে আছে, তাই না? মানে অতিভুজ আর অন্য একটা বাহু মিলেই তো কোণটা তৈরি করছে। সো এই অতিভুজের সাথে কোণের যে বাহুটা লেগে আছে, অর্থাৎ কোণ সংলগ্ন যে বাহুটা আছে, এই বাহুটাকে বলা হবে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কার সন্নিহিত বাহু? এই কোণের সন্নিহিত বাহু। সো কোণের সন্নিহিত বাহু যেটা আছে, এইটাকে সন্নিহিত বাহু বা ভূমি বলা হয়। এবার আসি, কোণ থেকে বিপরীত দিকে আরেকটা লম্বা বাহু দেখা যাচ্ছে না? সো কোণের বিপরীত দিকে যে বাহুটা আছে, এই বাহুটাকে আমরা বলবো বিপরীত বাহু। আর বিপরীত বাহুর নামই হচ্ছে লম্ব। সো আশা করি লম্ব আর ভূমি আমরা এখন থেকে চিনতে পারবো। তাও আমরা একটা ত্রিভুজ দেখি। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সো এটা নিশ্চয়ই সমকোণ, 90 ডিগ্রি। এখন সমকোণের বিপরীত বাহু কোনটা? এটা। সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। এবার আসি, এখানে ভূমি কোনটা, লম্ব কোনটা আমরা এখনো জানি না। আমরা যদি জানতে চাই, আমাদের প্রথম কাজ যে কোনো একটা কোণ ধরে নিতে হবে। ধরে নিলাম এটা এই কোণ, তাহলে কোণ সংলগ্ন যে বাহুটা আছে, এটাকে আমরা বলবো ভূমি বা সন্নিহিত বাহু, এবং কোণের বিপরীত দিকে যে বাহুটা আছে, সেই বাহুটাকে বলবো লম্ব অথবা বিপরীত বাহু। আশা করি বুঝতে পারছি। তাহলে টাইপটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুর নাম। আচ্ছা, এবার আগের জায়গায় আমরা চলে আসি। এইখানে এটাকে যদি ভূমি বলি, দ্যাট মিন্স কোনটা আমাদের কোনটা? এই কোনটা নাকি এই কোনটা? অবশ্যই এইটা। কারণ কি, কোণের সংলগ্ন বাহুটাকে আমরা ভূমি বলতে পারবো। কোনো কারণে যদি এটাকে কোণ বলি, তাহলে কিন্তু আমাদের এটা ভুল হয়ে গেছে, আমরা এটাকে ভূমি বলতে পারবো না। কোণ এইটা হলে এটা হবে কি? লম্ব। সো যেহেতু আমরা এটাকে ভূমি বলতেছি, তো এটাকে আমরা কোণ বলে নিচ্ছি, অ্যান্ড এই কোণটাকে থেটা দিয়ে প্রকাশ করতেছি। ঠিক আছে? এই স্যাম্বলটাকে কি বলা হয়? স্যাম্বলটাকে বলা হয় থিটা। থিটা। আচ্ছা, আশা করি এটুকু জানি আমরা আগে থেকেই, বাট যদি কেউ জেনে না থাকি তার জন্য একটু বলে দিলাম আর কি। এবার আসে, আমি কি বললাম? সাইন। সাইন একটা অপারেটর। তো সাইন কি, কার সাথে কাকে অপারেট করে? অবশ্যই কোনটাকে অপারেট করবে। তাহলে সাইনের সাথে কাকে বসাতে হবে? কোনকে বসাতে হবে। সাইন তো নিজে নিজে একটা ভ্যালু দিতে পারে না। আমরা যখন সাইনকে একটা কোণ দেব, সে ওই কোণের প্রেক্ষিতে, ওই কোণের সাথে
যে ত্রিভুজের 3টা বাহু আছে, এই বাহু 3টার মধ্যে 2টা বাহুর সম্পর্ক বলে দিবে। তাহলে আমাদের কাছে কোণ হিসেবে থেটা দেয়া আছে, সো আমরা সাইন থেটা, এই যে থেটার সাথে এই সাইন অপারেটরটা থেটার সাথে ত্রিভুজের 2টা বাহুর মধ্যে কোন সম্পর্কটা নির্দেশ করতেছে সেটা বের করতে পারবো। তাহলে কজও যদি 2টা বাহুর মধ্যে সম্পর্ক দেখাতে চাই তাহলে কস থেটা নির্ণয় করতে হবে। থেটা যখন সেকের সামনে আসবে তখন 2টা বাহু নির্দেশ করবে, 2টা বাহুর অনুপাত নির্দেশ করবে। তাহলে প্রত্যেকটা ফাংশনের আমরা থেটার মানটা নির্ণয় করতে চাচ্ছি। আশা করি বুঝছি এতটুকু। সো সাইন থেটা, সাইন কোন কোন বাহুর অনুপাত নির্দেশ করে? সাইন হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাতটাকে বুঝিয়ে থাকে। সাইন থেটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এবার যদি আমরা কস থেটা নির্ণয় করতে চাই তাহলে কি বের করতে হবে? কস থেটা মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এবার আমরা সেক থিটা নির্ণয় করতে চাচ্ছি, তো আমি আগেই সেক থিটা নির্ণয় করতে চাচ্ছি না, প্রথমে ট্যান থিটাটা নির্ণয় করি। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। এবার আসি, 3টা আমরা বলে ফেললাম, বাকি আছে কয়টা? 3টা। এই যে সেকটা আমরা দেখতে পাচ্ছি, এই সেকটা হচ্ছে কজের বিপরীত। সেকটা কার বিপরীত? কজের বিপরীত। তাহলে কজ মানে যদি ভূমি বাই অতিভুজ হয় ভাইয়া, সেক মানে কি হবে? যেহেতু কজটা সেকের বিপরীত তাহলে সেক মানে অবশ্যই কজের উল্টাটা হবে। তাহলে এটা হবে অতিভুজ ডিভাইডেড ভূমি। এতটুকু নিয়ে তো কোনো সমস্যা নেই, তাই না? এবারে সেই যে আমরা সাইন লিখছি না, এই সাইনটা হচ্ছে কোসেকের উল্টা, ঠিক আছে? তাহলে সাইন সমান যদি হয় লম্ব বাই অতিভুজ, কোসেক সমান কি হবে? অবশ্যই অতিভুজ বাই লম্ব, তাই না? এবার একটু এটার দিকে তাকাই, বাকি পড়েই আছে কট থেটা। সো কটের সাথে কার সম্পর্ক হবে? অবশ্যই ট্যানের সম্পর্ক হবে। সো কট ট্যানের উল্টা, ট্যান কটের উল্টা। সো কট থেটা সমান কি হবে? এই যে ট্যান থেটা সমান ছিল লম্ব বাই ভূমি, তাহলে কট থেটা হবে ভূমি ডিভাইডেড বাই লম্ব, ঠিক আছে? এই যে এই কথা 3টা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো সবগুলো তো মুখস্থ করা লাগতেছে না, আমরা 3টা মনে রাখলে বাকি 3টা এমনিই বের করতে পারবো। তো কোন 3টা মনে রাখবো? এই যে সাইন মনে রাখবো, কজ মনে রাখবো, আর হচ্ছে ট্যান থেটাটা মনে রাখবো, তাই না? এখন আসি, এইগুলা কিভাবে মনে রাখবো? এগুলো মনে রাখার জন্য আমরা একটা নেমোনিক মাথায় রাখতে পারি। তো প্রথম কথা, নেমোনিক জিনিসটা কি? নেমোনিক মানে হচ্ছে ছন্দ। কোন ছন্দ? যেই ছন্দের সাহায্যে আমরা এই কথাগুলো মনে রাখতে পারি, ঠিক আছে? তো 3টা আমি নেমোনিক শিখাই দিই, আপনারা আরও অনেক জায়গায় অন্যরকম নেমোনিক শিখে থাকবেন, বাট আমি যেটা জানি আমি সেটা বলে দিচ্ছি। যেমন সাগরে লবণতি, সাগরে লবণ অতি। অতি মানে কি? অনেক অর্থে ব্যবহৃত হয়, তাই না? যেমন অতিবৃষ্টি মানে কি? বৃষ্টির পরিমাণ যদি বেশি হয় সেটাকে আমরা অতিবৃষ্টি বলে থাকি। সো এই যে অতি মানে বেশি, সাগরের মধ্যে লবণ বেশি, এটা জাস্ট একটা চিরন্তন সত্য কথা, রাইট? সো এই যে সাগরে থেকে আমরা মনে রাখবো সাইন, লবণ থেকে মনে রাখবো লম্ব, এবং অতি থেকে মনে রাখবো অতিভুজ। তাহলে আমার নেমোনিকটা সাগরে লবণ বেশি আছে এটা বোঝাচ্ছে না, আমার নেমোনিকটা বোঝাচ্ছে যে আমরা যখন সাইন থিটা নিয়ে কাজ করব, এইটা একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজ নামক যে 2টা বাহু আছে, এই বাহু 2টার মধ্যকার সম্পর্কটা আমাদের বুঝিয়ে দেবে। এবার আসি, দ্বিতীয়টা হচ্ছে কবরে ভূততি। তাহলে কবর থেকে কি মনে রাখবো? কজ। ভূত থেকে কি মনে রাখবো? ভূমি। আর অতি থেকে অতিভুজ। আরেকটা হচ্ছে টেরা, লম্বা, ভূত। টেরা মানে কি? টেরা মানে ট্যান ফাংশন, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। তাহলে এইগুলা থেকে আমরা কি বলতে পারি? যে সাগরে লবণতি, এখান থেকে আমি বলতে পারি সাইন থেটা, কোনো একটা ত্রিভুজের সাইন থেটা সমান ওই ত্রিভুজের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আবার কবরে ভূততি, এখান থেকে কি বলতে পারি? কোনো একটা ত্রিভুজের কজ অনুপাত হচ্ছে ভূমি এবং অতিভুজের অনুপাত।
ট্যান অনুপাত তাহলে কি বোঝাবে? ট্যান থিটা সমান হবে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে আমরা ত্রিভুজের 3টা অনুপাত নিয়ে কথা বললাম। আরও কতটা অনুপাত আছে? 3টা অনুপাত আছে না? কট, সেক, কোসেক, এইগুলো কোথা থেকে পাবো? এই যে ভাইয়া, ট্যানের বিপরীতটাই হচ্ছে কট, কজের বিপরীতটাই হচ্ছে সেক, সাইনের বিপরীতটাই হচ্ছে কোসেক। সো এই 3টা মনে রাখলে বাকি 3টা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, রাইট? আচ্ছা, তো এখন আসি আমরা এগুলো শিখলাম কেন, কীরকম প্রশ্ন আসবে এখান থেকে আমাদের, আমরা একটু এই প্রশ্নগুলো দেখতে চাচ্ছি, ঠিক আছে? সো আমরা প্রশ্নের মধ্যে একটু যাই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ট্যান থিটার মান 5/12 দেয়া আছে। তো ট্যান থিটা সমান যদি 5/12 হয়, তখন এই থিটা কোণটার জন্য অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এই অনুপাতগুলো আমাদেরকে নির্ণয় করতে বলছে। সো ট্যান থিটা সমান 5/12। আমি কি বলতে পারি? ট্যান থিটা সমান কি? আমরা শিখে আসলাম না একটু আগে, টেরা লম্বভূত। তাহলে ট্যান থিটা সমান কি ছিল? লম্ব ডিভাইডেড বাই ভূমি। এবার আসেন, এইখানে ট্যান থিটা সমান কি দেয়া আছে? 5/12। সো এইখান থেকে আমি কি বলতে পারি যে এই যে থিটা কোণটা নির্দেশ করতেছে, ট্যান থিটার মধ্যে থিটা কোণটা যেটা নির্দেশ করতেছে, এটা একটা সমকোণী ত্রিভুজ না? তো এই সমকোণী ত্রিভুজের জন্য লম্বর মানটা হচ্ছে 5 এবং ভূমির মানটা হচ্ছে 12। ঠিক বললাম? আচ্ছা, তো আমরা একটু চিত্র এঁকে নিই অঙ্কটা বোঝার জন্য। এইটা হচ্ছে আমার সেই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা তো হাইপোটেনাস বা অতিভুজ, এটা আমরা জানি। এখন আসি আমাদের লম্ব কোণটা ভূমি কোণটা। লম্ব ভূমি বোঝার জন্য আমাদেরকে আগে থিটা কোণটা আইডেন্টিফাই করতে হবে। তো আমি এটাকেই থিটা ধরে নিলাম, আপনারা চাইলে এটাকেও থিটা ধরতে পারেন, সেখানে কোনো অসুবিধা নেই। আমরা ধরে নিচ্ছি যেহেতু যে কোনো একটাকেও ধরতে পারবো। সো এটা যদি থিটা কোণ হয়, আমার লম্ব কোণটা অবশ্যই এটা, ভূমি কোণটা এইটা। সো ভূমির মান দেওয়া আছে 12, লম্বর মান দেওয়া আছে 5। তাহলে অতিভুজের মান কত হবে? অতিভুজ স্কোয়ার সমান, আমরা পিথাগোরাসের উপপাদ্য শিখে আসছি না? অতিভুজ স্কোয়ার সমান কী ছিল? অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার বা 5 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা 12 স্কোয়ার। তাহলে এইচ ইকুয়ালস টু রুট ওভার 5 5 25 প্লাস 12 12 144। 144 আর 25 169 হবে, রুট ওভার 169 মানে হচ্ছে 13। তাহলে এইচের মান হচ্ছে 13 একক। এবার সে আমাদেরকে ট্যান থিটার মানটা দেয়া আছে, আমাদেরকে বাকি অনুপাতগুলো বের করতে বলছে। বাকি অনুপাত কী কী আছে? সাইন থিটা আছে, থিটা কোণের জন্য যেহেতু বের করতে বলছে, কস থিটা আছে, কট থিটা আছে, সেক থিটা আছে, তারপরে হচ্ছে কোসেক থিটা আছে। কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা। ট্যান থিটা তো আগে থেকেই দেওয়া আছে, মোট 6টা। তো এই 6টাই তো আমাদেরকে বের করতে বলছে, তাই না? সাইন থিটার সমান আমি কী জানি ভাইয়া? সাগরে লবণতি, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব কত? 5, অতিভুজ কত? 13। তাহলে সাইন থিটার সমান আমি বলে দিতে পারবো 5/13। এবার সে কস থিটা। কস থিটা সমান কি? কস থিটা সমান হচ্ছে ওই যে কোথাও ভূমিতে আছে বা কবরে ভূততি, এইগুলা থেকে আমরা বলতে পারি কি কস থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমির মান 12, অতিভুজের মান 13। তাহলে এটাকে আমরা বলতে পারি 12 ডিভাইডেড বাই 13। এবার আসি কট থিটা। কট কি? ট্যানের উল্টাটা না? সো ট্যান আমাকে দেয় আছে 5/12, তাহলে কট কত হবে? অবশ্যই 12 ডিভাইডেড বাই 5ই হবে। সেক থিটা সমান তাহলে কি হবে? কজের উল্টাটা। কজ আমরা লিখছিলাম 12/13, তাহলে এটা কত হবে? 13/12। কোসেক থিটা, কোসেক থিটার মান কত হবে? সাইন থিটার উল্টা কোসেক থিটা না? তো সাইন থিটা যদি 5/13 হয়, কোসেক থিটা অবশ্যই 13/5 হবে। সো এইটাই তো আমাদেরকে বের করতে বলছিল, এইটাই আনসার। পারবো না এগুলা? এইগুলো তো ইজিলি পারা উচিত। সো এইখান থেকে আমরা একটা জিনিস মাথায় রাখবো, কোনো একটা সমকোণী ত্রিভুজের 2টা বাহু যদি 5 আর 12 হয়, তাহলে তৃতীয় বাহুটা অবশ্যই 13 হবে। এই কম্বিনেশনটা মনে রাখলেই যে এই ক্যালকুলেশনটা থেকে আমরা বেঁচে যেতে পারবো। কষ্ট করে আর এই ক্যালকুলেশনটা মনে রাখতে হবে না আর কি। আচ্ছা, এবার আসি, কেন মনে রাখতে হবে না? পারবো তো আমরা, তাই না? জাস্ট সময় বাঁচানোর জন্য। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমরা এই যে এই ফর্মুলাটা ইউজ করলাম কোথায়? আপনারা ক্লাস 8এও শিখে আসার কথা হচ্ছে ওই এই উপপাদ্যটা। কার উপপাদ্য বলতেছিলাম, ভুলে গেলাম, পিথাগোরাসের উপপাদ্যটা। সো নেক্সট ক্লাসে, অর্থাৎ
পর্ব 2 এর মধ্যে আমরা শুরুতেই পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করে দেখব। পিথাগোরাসের উপপাদ্য প্রতিপাদন করে দেখব, ঠিক আছে। সো আজকের ক্লাসে দেখালাম না, আজকের ক্লাসের জন্য আমরা জাস্ট যেহেতু জানি আগে থেকেই, সো মনে রাখি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইখান থেকে আমরা অন্য বাহুটা বের করতে পারলাম, সো এইভাবে এটা করে ফেলতে পারি। এবার আসেন, এটা কি দ্বিতীয় প্রশ্নে আসে, tan y এর মান নির্ণয় করো। tan y এর মান নির্ণয় করতে বলছে, তার মানে এই যে কোণটা আসে, আমরা আগে থিটা কোণের জন্য tan এর মান নির্ণয় করছিলাম, এবার y কোণের জন্য নির্ণয় করতে বলছে, ব্যাপারই না, এটাও নিশ্চয়ই নির্ণয় করতে পারবো। তো প্রথমে আমাদেরকে এই অনুপাতটা বের করে নিতে হবে। কেন বের করতে হবে? আমরা tan y সমান কি লিখতে পারবো? yকে আমরা থিটাই কল্পনা করলাম, তো tan y সমান কি? টেরা লম্বাভূত, তাহলে এটা হবে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে tan y সমান কি? লম্ব বাই ভূমি। আমাদের এইখানে এই যে y কোণের জন্য লম্ব কোণটা এটা না, ভূমি 1 দেয়াই আছে, তো লম্বর মানটা কি আমার কাছে আসে? নাই তো। বের করব কিভাবে? লম্বর মান ধরে নেই না x। তাহলে এখন আমরা এখান থেকে কি বলতে পারবো? পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারবো না? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ মানে কত? 2। তাহলে অতিভুজ স্কোয়ার মানেই হচ্ছে 2 স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার মানে হচ্ছে x, তো তাই না? তাহলে x স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। তো 2 স্কোয়ার মানে কত? 4 ইকুয়াল x স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 1 মানে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, বা 4 মাইনাস 1 ইকুয়াল এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ারের এখানে এক্স রেখে স্কোয়ারটাকে পার করে দিলে কি হবে? রুট ওভার 4 মাইনাস 1 মানে হচ্ছে 3 ইকুয়াল এক্স। তো এখান থেকে আমরা বলতে পারি কি? এক্স ইকুয়াল রুট ওভার 3। সো জাস্ট এই মানটা পেয়ে গেলাম আমরা। এখন এখানে জাস্ট বসাই দেবো, লম্বর মান হচ্ছে রুট ওভার 3, ভূমির মান হচ্ছে 1। সো এখান থেকে বলতে পারি tan y এর মান হচ্ছে রুট ওভার 3/1 বা রুট ওভার 3। সো এগুলো কি খুব কঠিন? এইগুলোই আপনাদের এমসিকিউ চলে আসবে। সো অনেকে এইগুলাই কিন্তু ভুল করে চলে আসবে। আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের ভুল হবে না।